হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম সম্বন্ধে জানব বা গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল টিস্যু। গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল টিস্যু। আমরা এপিথেলিয়াল টিস্যু সম্বন্ধে নিশ্চয়ই জানি যে সিম্পল এপিথেলিয়াল টিস্যু বা সিম্পল এপিথেলিয়াম এবং কম্পাউন্ড এপিথেলিয়াল টিস্যু বা কম্পাউন্ড এপিথেলিয়াম। এর বাইরেও একটা স্পেশালাইজড টাইপ অফ স্পেশাল টাইপ অফ এপিথেলিয়াল টিস্যু হয় যাকে আমরা বলি গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল টিস্যু বা গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। গ্ল্যান্ড বা গ্রন্থি শুনলেই আমাদের প্রথমে কি মনে পড়ে যে কিছু একটা ক্ষরণ করবে, তাই না? তাহলে কিছু কিছু এপিথেলিয়াল টিস্যুর সেল ডিউরিং ডেভেলপমেন্ট বা ডিউরিং ডিফারেন্সিয়েশনের সময় কি হয়, তারা অন্যান্য সেলের থেকে একটু আলাদা হয়ে গিয়ে বা পৃথক হয়ে গিয়ে তারা বিশেষ একটা বৈশিষ্ট্যের অধিকারী হয়, বিশেষ একটা ক্যারেক্টারকে অ্যাকোয়ার করে যে তারা সিক্রিট করতে পারবে বা সিক্রিশন করতে পারবে, মানে ক্ষরণে পারদর্শী হয়ে ওঠে। তো সেই ধরনের এপিথেলিয়াল সেলকেই কিন্তু আমরা বলবো গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল সেল বা গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল টিস্যু। ওকে, আমাদের সিলেবাসে মেনলি টাইপস পড়তে হয়, গ্ল্যান্ডের টাইপস পড়তে হয়, টাইপস অফ গ্ল্যান্ড। তাহলে আমরা পড়ব টাইপস অফ গ্ল্যান্ডস বা টাইপস অফ গ্ল্যান্ড। তাহলে গ্ল্যান্ড হচ্ছে কোষ বা কোষ সমষ্টি যারা কিছু ক্ষরণ করবে, ক্ষরণে অংশগ্রহণকারী কোষ বা কোষ সমষ্টিকেই আমরা কিন্তু বলবো গ্রন্থি বা গ্ল্যান্ড। তো আমরা যদি গ্রন্থিতে কোষের সংখ্যার ওপর বেস করে আমরা গ্রন্থির বা গ্ল্যান্ডের ডিভিশন করি যে তার মধ্যে কটা সেল থাকবে, তার উপর বেস করে কিন্তু গ্ল্যান্ডকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইউনিসেলুলার গ্ল্যান্ড, আর একটা হচ্ছে মাল্টিসেলুলার গ্ল্যান্ড। নাম শুনেই বুঝতে পারছো, বাংলায় বলা হবে এককোষী গ্রন্থি এবং মাল্টিসেলুলার গ্ল্যান্ড মানে বহুকোষী গ্রন্থি। তাহলে এককোষী গ্রন্থি এবং বহুকোষী গ্রন্থি। এককোষী গ্রন্থি মানে ইন্ডিভিজুয়াল এপিথেলিয়াল সেল যে একা ক্ষরণ করবে, অর্থাৎ অনেক এপিথেলিয়াল সেলের মধ্যেই থাকবে, এককভাবে অবস্থান করবে এবং তাদের ক্ষরণ পদার্থ কোষের বাইরে আসবে। যার সবথেকে ভালো এক্সাম্পল আমরা জানি হচ্ছে গবলেট সেল, তাই না? গবলেট সেল আমরা ডাইজেস্টিভ সিস্টেমে নিশ্চয়ই দেখেছি যে গবলেট সেল থেকে আমাদের যে ডাইজেস্টিভ ট্র্যাকের মধ্যে গবলেট সেল কেমন দেখতে হয়? গবলেট সেল দেখতে হয় এরকম ফ্লাস্কের মতো আকৃতি, এরকম টাইপের দেখতে হয়। এর একদম বেসের দিকে থাকে নিউক্লিয়াস। ওকে, নিউক্লিয়াসের ওপর থাকে গলগি বডি থাকে, এসব এরিয়াতে এরকম গলগি বডি থাকবে কারণ ক্ষরণে পারদর্শী এই সেল। তো যে সেল বেশি ক্ষরণ করে তাতে কিন্তু গলগি বডি থাকতেই হবে। গলগি বডি থাকবে, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম থাকবে, ইআর বা এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, ঠিক আছে? আর তাহলে এটা হচ্ছে সেলের ব্যাসাল পোর্শন, আর এটা হচ্ছে এপিক্যাল পোর্শন। এপিক্যাল পোর্শনে কিন্তু প্রচুর সংখ্যায় থাকবে সিক্রেটরি ভেসিকলস, এবং এই সিক্রেটরি ভেসিকলগুলো কিন্তু মিউসিন দ্বারা পূর্ণ থাকে। তাহলে এগুলো হচ্ছে সিক্রেটরি ভেসিকলস ফিল্ড উইথ মিউসিন। মিউসিন এক ধরনের কার্বোহাইড্রেট রিচ প্রোটিন যেটাই কিনা জলের সংস্পর্শে এসে কিন্তু মিউকাসে রূপান্তরিত হয়। তাহলে মিউসিন ভর্তি এরকম থলির ন্যায় গঠন থাকবে যেগুলো এই সেল থেকে খরিত হবে আলটিমেটলি, এবং একদম নিচের দিকে থাকবে নিউক্লিয়াস, এটা ধরো গলগি বডি, এগুলো ধরো এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, এবং গবলেট সেলের কিন্তু এপিক্যাল এন্ডে কিন্তু আমরা মাইক্রোভিলি দেখতে পাবো, ঠিক আছে? তাহলে এই ধরনের গবলেট সেল কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে বা ডাইজেস্টিভ ট্র্যাকে বা রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে, বা রেসপিরেটরি ট্র্যাক্টেও কিন্তু গবলেট সেল থাকে, মিউকাস ক্ষরণ করে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ইন্ডিভিজুয়াল সেল যারা
এপিথেলিয়াল টিস্যুর মধ্যে অন্যান্য নর্মাল যে এপিথেলিয়াল সেল তাদের মধ্যেই থাকবে। এরা স্পেশালাইজড, এরা ক্ষরণে পারদর্শী, ক্ষরণ করতে পারবে, তাই এদেরকে আমরা গ্রন্থি বলবো। তো এরা ইন্ডিভিজুয়াল একক কোষ ইন্ডিভিজুয়াল সেল, কিন্তু এরা গ্ল্যান্ডের ন্যায় বা গ্রন্থির ন্যায় আচরণ করবে, তাই এরা পড়বে ইউনিসেলুলার গ্ল্যান্ডের মধ্যে। আর মাল্টিসেলুলার গ্ল্যান্ডের নিশ্চয়ই এক্সাম্পল আমাকে বলতে হবে না, এর প্রচুর এক্সাম্পল আমরা সবাই জানি। আমরা বলতেই পারি প্যানক্রিয়াস, তাই না, অগ্নাশয়, আমরা বলতেই পারি লিভার, আমরা বলতেই পারি থাইরয়েড গ্ল্যান্ড। তো বেশিরভাগ যত গ্রন্থির নাম আমরা জানি প্রত্যেকেই কিন্তু মাল্টিসেলুলার গ্ল্যান্ড, তাই না, যা যা পিটুইটারি, অ্যাড্রেনাল, গোনাডস, তো যেগুলোই মাথায় আসবে সেগুলোই কিন্তু আমাদের মাল্টিসেলুলার গ্ল্যান্ডের মধ্যেই পড়বে। ধরো প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস দেখতে কিরকম হয়, এরকম পাতার মতো হয় না প্যানক্রিয়াস? তো প্যানক্রিয়াস কিন্তু এরকম পাতার মতো দেখতে, এর মধ্যে কিন্তু অসংখ্য কোষ আছে এবং এর ডাক্ট থাকবে। আমি এই ছবিটা খুব একটা ডিটেলে আঁকছি না এখন, প্যানক্রিয়াস থেকে ডাক্ট বেরোবে। তো এই প্যানক্রিয়াসের মধ্যে কিন্তু, প্যানক্রিয়াস সম্বন্ধে একটু পরে আমি আবার আসবো অন্য টাইপে বলার সময়। এই প্যানক্রিয়াসের মধ্যে কিন্তু এই এখন সবুজ দিয়ে যে ডট ডট করে আঁকছি, বেসিক্যালি এগুলো কিন্তু অনেক বড় এরিয়া। এগুলো হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এর মধ্যে কিন্তু অসংখ্য কোষ আছে। আর এটা হচ্ছে প্যানক্রিয়াসের হেড রিজিয়ন, এটা টেল রিজিয়ন, টেল রিজিয়নেই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বেশি থাকে। তো প্যানক্রিয়াস আঁকার আমার উদ্দেশ্য হচ্ছে এই যে ছবিটা আমি আঁকলাম এর মধ্যে কিন্তু অসংখ্য কোষ আছে। তো অসংখ্য কোষ মিলে এই গ্রন্থি তৈরি হয়েছে, তাহলে এটা অবশ্যই মাল্টিসেলুলার গ্ল্যান্ড বা বহুকোষী গ্রন্থির মধ্যে পড়বে। ঠিক আছে, তাহলে কতগুলো কোষ দিয়ে তৈরি তার উপর বেস করে গ্ল্যান্ডকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে এককোষী গ্রন্থি বা ইউনিসেলুলার গ্ল্যান্ড, আর একটা হচ্ছে বহুকোষী গ্রন্থি বা মাল্টিসেলুলার গ্ল্যান্ড। ক্লিয়ার? আমি তাহলে মুছে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, এবারে আমরা দেখব যে গ্রন্থিটার মধ্যে নালী আছে, মানে ডাক্ট প্রেজেন্ট নাকি ডাক্ট অ্যাবসেন্ট, বা তার ক্ষরণটা কোথায় গিয়ে মিশছে, তার উপর বেস করে কিন্তু গ্ল্যান্ডকে আমরা 3টে ভাগে বা 4টে ভাগে ভাগ করতে পারি। আমরা বেশিরভাগ বইতেই 3টে ভাগে পাবো, তবে 4 নম্বরটাও জেনে রাখো, কখনো কখনো পরীক্ষাতে আসতে পারে। কি কি? একটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড, এক্সোক্রাইন গ্ল্যান্ড, একটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, একটা হচ্ছে মিক্সড গ্ল্যান্ড, আরেকটাকে বলা হয় প্যারাক্রাইন। ঠিক আছে, এটাকে এই ভাগের মধ্যে নাও ফেলা যেতে পারে, তাও আমি ফেলে দিলাম, কারণ কোথাও কোথাও এটাকে রাখা হয় প্যারাক্রাইন ব্যাপারটাকে। আমি বলছি প্যারাক্রাইনটা কি, হয়তো নাম শোনোনি। এক্সোক্রাইনের বাংলা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি, এন্ডোক্রাইনের বাংলা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, মিক্সড গ্ল্যান্ড মানে মিশ্র গ্রন্থি, প্যারাক্রাইনকে বাংলাতে প্যারাক্রাইনই বলে, এর কোনো বাংলা টার্ম আছে বলে আমার অন্তত জানা নেই। এক্সোক্রাইন বা উইথ ডাক্ট, এর ডাক্ট প্রেজেন্ট, এন্ডোক্রাইন বা ডাক্টলেস, এর ডাক্ট থাকবে না। তাহলে এক্সোক্রাইন গ্রন্থিতে নালী থাকবে এবং নালী বা ডাক্ট থাকার ফলে কি হবে, ওই গ্রন্থির ক্ষরণ নালীর মাধ্যমে কিন্তু বাইরে আসবে। এন্ডোক্রাইন গ্ল্যান্ডে ডাক্ট থাকবে না, এর কোনো ক্ষরণ নালী থাকবে না, এবং ক্ষরণ নালী বা ডাক্ট না থাকার ফলে কিন্তু এই গ্রন্থির ক্ষরণ সরাসরি কিন্তু রক্তে গিয়ে মিশ্রিত হবে এবং রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে। মিক্সড গ্ল্যান্ডে আমরা দেখব যে এর মধ্যে কোনো কোনো অংশের ডাক্ট থাকবে, ফলে সেই অংশের ক্ষরণ ডাক্ট বা নালীর মাধ্যমে তার বাইরে আসবে, আবার কোনো কোনো অংশে ডাক্ট থাকবে না, সেই অংশের ক্ষরণ কিন্তু সরাসরি রক্তে মিশ্রিত হবে। তার মানে এর মধ্যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড আর এক্সোক্রাইন গ্ল্যান্ড দুটোরই ক্যারেক্টার এর মধ্যে প্রেজেন্ট বলে একে আমরা বলবো মিক্সড। এই তিনটে নিয়ে আমি আরেকটু ডিটেলে আসছি। প্যারাক্রাইনটা বলে রাখি, প্যারাক্রাইনটা কী জিনিস? প্যারাক্রাইনের ক্ষেত্রে এই যে সেলগুলো বা এই যে গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডের সিক্রিশন, মানে ইন্ডিভিজুয়াল সেলও হতে পারে, তার যে সিক্রিশন সেটা একদম অ্যাডজাসেন্ট রিজিয়নেই বেরোবে এবং ওই অ্যাডজাসেন্ট রিজিয়নটাতেই কাজ করবে, যাকে বলা হয় প্যারাক্রাইন। ঠিক আছে, তাহলে এর কিন্তু ক্ষরণ পদার্থ না নালীর মাধ্যমে বহু দূরে যাবে, না রক্তে গিয়ে মিশবে, রক্তের মাধ্যমে বহু দূরে যাবে না। আমরা কিন্তু এইগুলোর ক্ষেত্রে দেখব এক্সোক্রাইন গ্ল্যান্ড, ধরো প্যানক্রিয়াস, একটা প্যানক্রিয়াসের অ্যাসিনি যে পার্টটা এক্সোক্রাইন পার্ট, তো প্যানক্রিয়াসের অ্যাসিনি অংশের ক্ষরণ কিন্তু সেই উইরসাং ডাক্ট অফ উইরসার বা প্যানক্রিয়াটিক ডাক্টের মাধ্যমে কিন্তু ডিওডিনামে চলে আসে, তাহলে অনেক দূরে আসছে।
এন্ডোক্রাইনের ক্ষেত্রে ধরো পিটুইটারি একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, তো পিটুইটারি যে হরমোন ক্ষরণ করছে রক্তে মিশছে, রক্তের মাধ্যমে কিন্তু সারা দেহে পরিবাহিত হচ্ছে, ফলে অনেক দূরে দূরে যাচ্ছে। মিক্স গ্ল্যান্ডের ক্ষেত্রেও সেম, কিন্তু প্যারাক্রাইনে কিন্তু তার সিক্রিশনটা না ডাক্টের মাধ্যমে বহুদূর যাবে না রক্তের মাধ্যমে বহুদূর যাবে। কি হবে, ইন্ডিভিজুয়াল সেল ধরো, সেই সেল থেকে কিছু সিক্রিট হলো, সেটা তার অ্যাডজাসেন্ট যে ফ্লুইডটা আছে ইন্টারসেলুলার ফ্লুইড বা বডি ফ্লুইড, সেই ইন্টারসেলুলার ফ্লুইডের মধ্যেই থাকবে এবং একদম কাছাকাছি রিজিয়ানে যে অপর সেলগুলো অন্যান্য সেলগুলো তাদের ফাংশনিংকে কন্ট্রোল করবে, তাই একে আমরা বলবো প্যারাক্রাইন। তাহলে এর ক্ষেত্রে না আছে ডাক্ট, না গিয়ে রক্তের মধ্যে ডাইরেক্ট মিশছে, বোঝা গেছে, একে আমরা বলবো প্যারাক্রাইন। ধরো ডিফিউজ নিউরো এন্ডোক্রাইন সিস্টেম, নামটা শুনেছো? ডিফিউজ নিউরো এন্ডোক্রাইন সিস্টেম, এটা হচ্ছে প্যারাক্রাইনের এক্সাম্পল। মানে এই ধরনের সেলগুলো আমাদের দেহের বিভিন্ন জায়গায় থাকে এবং কিছু ক্ষরণ করে। যেমন ধরো আমাদের প্যানক্রিয়াসের মধ্যেই আছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের যে ডেল্টা সেল, যে সোমাটোস্ট্যাটিন ক্ষরণ করে, ওর সোমাটোস্ট্যাটিন কিন্তু ডেল্টা সেল থেকে বেরিয়ে একদম ইমিডিয়েট অ্যাডজাসেন্ট যে আলফা সেল এবং বিটা সেল তার কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে, তো সেটা কিন্তু আমরা প্যারাক্রাইনের মধ্যে ফেলবো। ওকে, তাহলে আমরা এবারে এই দুটো বা এই তিনটে সম্বন্ধে একটু বলি, এটা আমাদের একটু আননোন ছিল, মোটামুটি জানা হয়ে গেল। আমরা দেখি যে এক্সোক্রাইন গ্ল্যান্ড বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড কিরকমভাবে তৈরি হয়। আগেই আমরা বলে দিয়েছি যে এগুলো সবাই কিন্তু তৈরি হবে এপিথেলিয়াল টিস্যু থেকে। এপিথেলিয়াল টিস্যু কেমন দেখতে হয় আমরা জানি, এই ধরো এপিথেলিয়াল টিস্যুর বেসমেন্ট মেমব্রেন, বেসমেন্ট মেমব্রেনের ওপর এপিথেলিয়াল টিস্যুর এই সেলগুলো এরমভাবে অ্যারেঞ্জ থাকে, আমাদের প্রত্যেকের জানা আছে। এবারে ডিউরিং ডিফারেন্সিয়েশন মানে এমব্রায়োনিক ডেভেলপমেন্টের সময় যে ডিফারেন্সিয়েশন হয়, ডিফারেন্সিয়েশন মানে সেল স্পেশালাইজড হয়ে যায় ফাংশনিংয়ের জন্য। তো ডিফারেন্সিয়েশনের সময় কি হয়, এই সেলগুলো থেকে ডিভিশনের মাধ্যমে ধরো এর নিচে কি আছে, এপিথেলিয়াল টিস্যুর নিচে কি আছে, এখানটা কানেকটিভ টিস্যু, তাই না? বেসমেন্ট মেমব্রেনের তলায় কি আছে, কানেকটিভ টিস্যু আছে। তো এই কানেকটিভ টিস্যু রিজিয়নে কি হয়, এই এপিথেলিয়াল সেলগুলোর গ্রোথের ফলে নিউ সেলস তৈরি হয়, এপিথেলিয়াল সেল, ঠিক আছে? যত সময় যাবে এই সেলগুলোর গ্রোথ শুরু হয়, মানে আরও ডিভিশন হয়, কানেকটিভ টিস্যুর মধ্যে কিন্তু এরা বাড়ছে, এই প্রসেসটাকে বলা হয় ইনভ্যাজিনেশন, মানে ঢুকে আসছে কানেকটিভ টিস্যুর মধ্যে, ইনভ্যাজিনেশন, ঠিক আছে? তাহলে এই সেলগুলোর যে পরপর ইনভ্যাজিনেট করে কানেকটিভ টিস্যুর মধ্যে ঢুকে আসছে, তার মধ্যে যেগুলো এপিথেলিয়াল টিস্যু সংলগ্ন অংশ তাকে বলা হবে প্রক্সিমাল পার্ট। তাহলে এই রিজিয়নটাকে আমরা বলবো প্রক্সিমাল পার্ট, তাই না? প্রক্সিমাল পার্ট। আর এই রিজিয়নটাকে আমরা কি বলবো, ডিস্টাল পার্ট, মানে দূরবর্তী অংশ, ডিস্টাল পার্ট। যত সময় যায় তত এই প্রক্সিমাল পার্ট ডিস্টাল পার্টের সেলগুলো ডিভিশন হতে থাকে এবং আলটিমেটলি যদি আমরা এক্সোক্রাইনের ক্ষেত্রে দেখি, এক্সোক্রাইনের ক্ষেত্রে ঘটনাটা এরকম ঘটে। তাহলে এই ধরো প্রক্সিমাল পার্টের সেলগুলো, এই ধরো প্রক্সিমাল পার্টের সেলগুলো, আর এগুলো হচ্ছে ডিস্টাল পার্টের সেল। এই ডিস্টাল পার্টের সেলগুলো সিক্রেটরি ইন নেচার হয়ে যায়, অর্থাৎ এরা ক্ষরণ শুরু করে, এবং প্রক্সিমাল পার্টের সেলগুলো আলটিমেটলি এই এপিথেলিয়াল সেলের মধ্যে কানেকশন তৈরি করে মাঝখানে একটা স্পেস তৈরি করে দেয়, যেটা কিন্তু ডাক্ট তৈরি করে দিল। তাহলে প্রক্সিমাল পার্টটা ডাক্ট তৈরি করে দিল এবং ডিস্টাল পার্টটা হচ্ছে সিক্রেটরি যে অংশটা সেটা তৈরি করে দিল। তাহলে তৈরি হয়ে গেল কি, এক্সোক্রাইন গ্ল্যান্ড। এই রিজিয়ন সিক্রিট করবে, এই ডাক্টের মাধ্যমে তার ক্ষরণটা বাইরে আসবে, তাই না? এইখান থেকেই খরিত পদার্থ বা সিক্রিটেড মেটেরিয়ালটা বাইরে আসবে। তাহলে এটা তৈরি হয়ে গেল কিন্তু এক্সোক্রাইন গ্ল্যান্ড। তাহলে তৈরি হলো কিন্তু এপিথেলিয়াল টিস্যু থেকে, বোঝা গেল? এটা যদি এন্ডোক্রাইন গ্ল্যান্ডের ক্ষেত্রে হয়, প্রথমে এরকমই জিনিস তৈরি হয়, কিছুদিন পর কি হয়,
এপিথেলিয়াল টিস্যু যেমন ছিল তেমন রয়ে গেল, এপিথেলিয়াল টিস্যু যেমন ছিল তেমন রয়ে গেল। বেসমেন্ট মেমব্রেন, বেসমেন্ট মেমব্রেনের পর কানেকটিভ টিস্যু, তাই তো? কানেকটিভ টিস্যুর মধ্যে আমরা জানি ব্লাড ভেসেলও থাকে, তাই না? কানেকটিভ টিস্যুর মধ্যে ধরো ব্লাড ভেসেল, আমি একটা ব্লাড ভেসেল আঁকছি, ধরো ব্লাড ক্যাপিলারি, ওকে। ব্লাড ক্যাপিলারি, রক্তজালক। তো হওয়া কি উচিত ছিল? এখানেও সেল, এখানেও সেল, পরপর পরপর, মানে এই ছবিটাকে এখানে ইমাজিন করো, এই ছবিটাকে, তাহলে পরপর পরপর সেল, প্রক্সিমাল সেলগুলো, তারপর ডিস্টাল সেলগুলো। এখানে কি হয়, প্রক্সিমাল সেলগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, কিন্তু ডিস্টাল সেলগুলো থেকে যায় এবং ডিস্টাল সেলগুলোকে ঘিরে এই রক্তজালক অবস্থান করে। ঠিক আছে, আমি এখানে পুরোটা আঁকলে ছবিটা, আচ্ছা আমি এঁকে দিচ্ছি। এই ধরো ডিস্টাল সেলগুলো এক জায়গায় পুঞ্জীভূত হয়ে আছে এবং তাকে ঘিরে কিন্তু ব্লাড ভেসেল আছে, তাই না? তাহলে যেহেতু প্রক্সিমাল সেলগুলো নষ্ট হয়ে গেল, তাহলে নিশ্চয়ই আর এই ডাক্ট তৈরি হলো না, কিন্তু ডিস্টাল সেলগুলো কিন্তু একটা পুঞ্জীভূত অবস্থায় রয়ে গেল এবং যার একদম পাশ দিয়ে বা যাকে টাচ করে গেছে হচ্ছে কানেকটিভ টিস্যুর যে ব্লাড ভেসেল বা ব্লাড ক্যাপিলারি। তাহলে কি হলো, এই সেলগুলো তো সিক্রেটরি ইন নেচার, তাহলে এরা যে ক্ষরণ করবে সেই ক্ষরিত পদার্থ কিন্তু এখন আর ডাক্টের মাধ্যমে বাইরে আসবে না, কারণ প্রক্সিমাল পার্টটা নষ্ট হয়ে গেছে। তাহলে ডাক্ট নেই, এর ক্ষরিত পদার্থ কিন্তু ডাইরেক্ট ব্লাডে মিশবে এবং ব্লাডের মাধ্যমে দেহের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে। তাহলে এরমভাবে কিন্তু তৈরি হয় আলটিমেটলি এন্ডোক্রাইন গ্ল্যান্ড। বোঝা গেছে? তাহলে এক্সোক্রাইন গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আর যে গ্ল্যান্ডের কোনো পার্ট এরমভাবে, কোনো পার্ট এরমভাবে তৈরি হয় তাকেই আমরা বলবো মিক্সড গ্ল্যান্ড। মিক্সড গ্ল্যান্ডের সব থেকে ভালো এক্সাম্পল প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস সম্বন্ধে ডাইজেস্টিভ সিস্টেম পড়ার সময় নিশ্চয়ই আমরা জানবো। তাহলে এই হচ্ছে আমাদের টাইপস অফ গ্ল্যান্ড, ডাক্টের প্রেজেন্স বা অ্যাবসেন্স বা ক্ষরিত পদার্থ কোথায় যাবে তার উপর বেস করে। একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমরা নেক্সট টাইপে আসছি। হয়েছে? চলো এবারে আমরা আসবো টাইপস অফ গ্ল্যান্ড বেসড অন অরিজিন। কি থেকে উৎপত্তি হচ্ছে, কি থেকে মানে সবারই তো উৎপত্তি হবে এপিথেলিয়াল টিস্যু থেকে, কিন্তু মনে করে দেখো এপিথেলিয়াল টিস্যু হচ্ছে অ্যানিমালদের একমাত্র টিস্যু যেটা তিনটে যে জার্মিনাল লেয়ার থাকে, এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম, তাই না? আমরা তো ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমাল, তাহলে এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম এই তিনটে জার্মিনাল লেয়ার থেকেই কিন্তু এপিথেলিয়াল টিস্যু তৈরি হয়। একমাত্র টিস্যু এপিথেলিয়াল টিস্যু যে তিনটে জার্মিনাল লেয়ার থেকেই তৈরি হতে পারে। তাহলে এই যে গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডটা কোন ধরনের জার্মিনাল লেয়ার থেকে তৈরি হয়েছে তার উপর বেস করে কি হতে পারে? এক্টোডার্মাল গ্ল্যান্ড, এক্টোডার্মাল গ্ল্যান্ড, তাই তো? তারপর কি হবে? এন্ডোডার্মাল গ্ল্যান্ড, আর মেসোডার্মাল গ্ল্যান্ড। তাহলে এক্টোডার্মাল গ্ল্যান্ড, এন্ডোডার্মাল গ্ল্যান্ড এবং মেসোডার্মাল গ্ল্যান্ড একেবারে ইজি, কিচ্ছু বোঝানোর নেই। যে গ্ল্যান্ডগুলো এক্টোডার্ম থেকে তৈরি হবে তাকে বলবো এক্টোডার্মাল, যেটা এন্ডোডার্ম থেকে তৈরি হবে এন্ডোডার্মাল, যে মেসোডার্ম থেকে তৈরি হবে মেসোডার্মাল। এক্টোডার্ম আমাদের স্কিন তৈরি করতে হেল্প করে না, তাহলে স্কিনের মধ্যে যে গ্ল্যান্ডগুলো থাকবে তারা কি হওয়া উচিত? এক্টোডার্মাল, এন্ডোডার্মাল না মেসোডার্মাল? অবশ্যই হওয়া উচিত এক্টোডার্মাল। তাহলে স্কিনের মধ্যে কোন গ্ল্যান্ড থাকে? আমি গ্ল্যান্ডস অফ স্কিন লিখছি, গ্ল্যান্ডস অফ স্কিন। তাহলে স্কিনের মধ্যে যে গ্ল্যান্ডগুলো থাকে, সোয়েট গ্ল্যান্ড হবে, সিবেশিয়াস গ্ল্যান্ড হবে, তাই না? ডার্মিস লেয়ারে থাকে। তাহলে এই গ্ল্যান্ডগুলো কিন্তু অবশ্যই তৈরি হবে এক্টোডার্মাল গ্ল্যান্ড। এক্টোডার্ম থেকে তৈরি হয়, মানে গ্ল্যান্ডগুলো থাকবে ডার্মিসে, কিন্তু আলটিমেটলি তৈরি তো হয়েছে ডার্মিসের ওপরের লেয়ার থেকে। ডার্মিসের ওপরে কে থাকে? এপিডার্মিস। তো এপিডার্মিস ডার্মিস মিলে তো আমাদের স্কিন, আমরা তো আগের ক্লাসে দেখলাম, তাই না? তাহলে এগুলো কিন্তু তৈরি হবে এক্টোডার্ম থেকে, তাই এরা হচ্ছে এক্টোডার্মাল ইন অরিজিন। এন্ডোডার্মাল গ্ল্যান্ড কি হবে? এন্ডোডার্মাল গ্ল্যান্ডের এক্সাম্পল কি হওয়া উচিত? ধরো থাইরয়েড গ্ল্যান্ড, লিভার,
প্যানক্রিয়াস, এরা কিন্তু তৈরি হবে এন্ডোডার্ম থেকে, তাই এরা হচ্ছে এন্ডোডার্মাল ইন অরিজিন বা এন্ডোডার্মাল গ্ল্যান্ড। আর মেসোডার্মাল গ্ল্যান্ডের এক্সাম্পল কি হবে? গোনাডস, তাই না? গোনাডস, গোনাডস মানে কি? জনন গ্রন্থি, টেস্টিস বা ওভারি, ওরাও তো গ্ল্যান্ড, ওখান থেকেও তো হরমোন বেরোয়, তো তারা কিন্তু মেসোডার্মাল ইন অরিজিন। আমরা কিন্তু কিডনিও বলতে পারি, কিডনিও কিন্তু মেসোডার্মাল ইন অরিজিন। কিডনি, কিডনিকে কি গ্ল্যান্ড বলা যায়? কিডনি থেকে কি কোনো হরমোন বেরোয়? বেরোয়, রেনিন হরমোন বেরোয় না? রেনিন, ওকে, রেনিন বেরোয়, এরিথ্রোপোয়েটিন বেরোয়, তো সেই অ্যাসপেক্টে বলা যায়, তবে দরকার নেই। কিডনি আর কি? কর্টেক্স অফ অ্যাড্রেনাল গ্ল্যান্ড, সুপ্রারেনাল গ্ল্যান্ড বা অ্যাড্রেনাল গ্ল্যান্ড, তার যে কর্টেক্স রিজিয়ন সেটা কিন্তু মেসোডার্মাল ইন অরিজিন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের টাইপস অফ গ্ল্যান্ড বেসড অন অরিজিন, কোনখান থেকে তৈরি হচ্ছে তার ওপর বেস করে গ্রন্থির শ্রেণী বিভাগ। এবারে আমরা দেখব টাইপস অফ গ্ল্যান্ড বেসড অন সিক্রেটরি প্রোডাক্ট, কী ধরনের প্রোডাক্ট ক্ষরণ করছে তার ওপর বেস করে, তাকেও আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। কি কি? সেরাস গ্ল্যান্ড, মিউকাস গ্ল্যান্ড আর মিক্সড গ্ল্যান্ড। সেরাস গ্ল্যান্ড, মিউকাস গ্ল্যান্ড, মিক্সড গ্ল্যান্ড, এই মিক্সড গ্ল্যান্ডকে কিন্তু আগেরটার সঙ্গে গুলিয়ে ফেলবে না। সেরাস গ্ল্যান্ড মানে কি? যে ক্ষেত্রে গ্রন্থিগুলো থেকে ক্ষরিত পদার্থ ওয়াটারি ফ্লুইড হবে, খুব পাতলা, খুব পাতলা জলের মতো ফ্লুইড হবে, তাদেরকে আমরা বলবো সেরাস গ্ল্যান্ড। যেমন ধরো আমাদের ল্যাক্রিমাল গ্ল্যান্ড, ল্যাক্রিমাল গ্ল্যান্ড মানে অশ্রুগ্রন্থি, তাই না? অশ্রুগ্রন্থির ক্ষরণ কিন্তু খুব পাতলা জলের মতো। মিউকাস গ্ল্যান্ড নাম শুনেই বুঝছো যে এরা যেটা ক্ষরণ করবে সেটা কিন্তু থিক, তাই না? থিক হবে, চ্যাটচ্যাটে, আঠালো, চটচটে, থিক পদার্থ ক্ষরণ করবে। এর এক্সাম্পল বলতেই পারো আমাদের যে মিউকাস গ্ল্যান্ডগুলো, গবলেট সেল। আর মিক্সড গ্ল্যান্ড মানে এর মধ্যে দুরকম প্রোডাক্টই ক্ষরিত হবে, তরল আবার থকথকে বা চটচটে, যা বলো না কেন, থিক। তাহলে ওয়াটারি ফ্লুইডও হবে আবার থিক ফ্লুইডও ক্ষরিত হবে একসাথে, বা দুটোর মিক্সচার, মাঝামাঝি একটা জিনিস ক্ষরিত হবে, মানে মাঝামাঝি, না খুব পাতলা না খুব ঘন, মাঝামাঝি একটা প্রোডাক্ট ক্ষরিত হবে, তাকে বলবো আমরা মিক্সড গ্ল্যান্ড। মিক্সড গ্ল্যান্ডের এক্সাম্পল আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড। তবে স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যে আবার কোনো কোনো স্যালাইভারি গ্ল্যান্ডকে কোনো কোনো বইতে সেরাসে ফেলা হয়, কোনো কোনোটাকে মিউকাসে ফেলা হয়। তো অ্যাভারেজে আমরা বলতে পারি যে স্যালাইভারি গ্ল্যান্ডকে মিক্সড গ্ল্যান্ডের মধ্যে ফেলাটাই কিন্তু সেফ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে টাইপস অফ গ্ল্যান্ড বেসড অন দেয়ার প্রোডাক্ট, কী ধরনের প্রোডাক্ট ক্ষরণ করছে তার উপর বেস করে, মানে প্রোডাক্টটার ভিসকোসিটি কীরকম, এর ক্ষেত্রে অনেক ভিসকাস, এর ক্ষেত্রে কিন্তু অনেক থিন বা ওয়াটারি ফ্লুইড। ওকে, তাহলে আমরা অনেকগুলো টাইপই জানলাম। এবারে আমরা দেখব যে গ্ল্যান্ডের যে ইন্ডিভিজুয়াল সেলগুলো, তার থেকে ক্ষরিত পদার্থ কিভাবে সেলটার বাইরে আসছে তার উপর বেস করে গ্ল্যান্ডকে কত রকম ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাপোক্রাইন গ্ল্যান্ড, একটা হচ্ছে মেরোক্রাইন গ্ল্যান্ড, একটা হচ্ছে হলোক্রাইন গ্ল্যান্ড। অ্যাপোক্রাইন গ্ল্যান্ড মানে এই ধরো গ্ল্যান্ডুলার সেলগুলো, গ্ল্যান্ডুলার সেল কিন্তু জেনারেলি কলামনার বা কিউবয়েডাল হয়, স্কোয়ামাস সেল জেনারেলি ক্ষরণ করতে পারে না খুব একটা। তো এই ধরনের সেলগুলোর কি হয়, ক্ষরিত পদার্থগুলো যেটা ক্ষরণ করবে, সিক্রেটরির প্রোডাক্টটা এদের এপিক্যাল পোর্শনে জমতে থাকে, এপিক্যাল পোর্শনে সাইটোপ্লাজমে জমতে থাকে, এবং জমে জমে যখন এক্সেসিভ হয়ে যায় তখন কি হয়, এই সেলটা, আমি শুধুমাত্র এই সেলটা ধরে আঁকছি, এই সেলটা কি হয়, তার এপিক্যাল রিজিয়নটা বার্স্ট করে সেল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এখান থেকে সেলটা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, এবং যেহেতু নিউক্লিয়াসটা এবং অন্যান্য অর্গানেলগুলো ব্যাসাল রিজিয়নে, ফলে সেলটা কিন্তু সারভাইভ করে যায়। তাহলে এপিক্যাল পোর্শনটা বার্স্ট করলো,
এপিক্যাল পোর্শনটা সেল থেকে সেপারেট হয়ে গেল, ডিসইন্টিগ্রেট হয়ে গেল, তার ফলে ব্যাসাল পোর্শনটা কিন্তু ঠিক রয়ে গেল। তাহলে ওপরের অংশটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এপিক্যাল রিজিয়নটা ক্ষতিগ্রস্ত হয়ে সেখান থেকে তার সিক্রেটরি প্রোডাক্ট বাইরে আসছে, তাই একে আমরা বলবো অ্যাপোক্রাইন গ্ল্যান্ড। বোঝা গেছে? মেরোক্রাইন গ্ল্যান্ড মানে, মেরোক্রাইন গ্ল্যান্ডের ক্ষেত্রে এই ধরো সেলগুলো, এই ধরো সেলের সিক্রেটরি প্রোডাক্ট সাইটোপ্লাজমের মধ্যে আছে, এই সেলগুলোর মধ্যে প্রোডাক্ট জমছে মানে সেলগুলোর মধ্যে প্রোডাক্টটার কনসেন্ট্রেশন হাই, তো হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে সেল মেমব্রেনের মাধ্যমেই সিম্পল ডিফিউশন প্রসেসে বাইরে চলে যাচ্ছে, ফলে সেলটার কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না। ঠিক আছে? আচ্ছা, এক্সাম্পল বলে দিই। অ্যাপোক্রাইন গ্ল্যান্ডের এক্সাম্পল ধরো, এক্সাম্পল হচ্ছে ম্যামারি গ্ল্যান্ড। ম্যামারি গ্ল্যান্ড। মেরোক্রাইন গ্ল্যান্ডের এক্সাম্পল তুমি বলতে পারো গবলেট সেল। তবে জেনে রাখো গবলেট সেল কিন্তু মেরোক্রাইন গ্ল্যান্ডের মতো আচরণ করে, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু ওরা অ্যাপোক্রাইন গ্ল্যান্ডের মতো আচরণ করতে পারে, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু গবলেট সেলেরও এপিক্যাল পোর্শনটা আলাদা হয়ে গিয়ে বা নষ্ট হয়ে গিয়ে সেখান থেকে কিন্তু প্রোডাক্ট বেরিয়ে যায়। আর হলোক্রাইনে কি হয়? হলোক্রাইনের ক্ষেত্রে, হলো মানে কমপ্লিট, হলোক্রাইনের ক্ষেত্রে কিন্তু কমপ্লিট সেলটার ডিস্ট্রাকশন হয়ে যাবে। এই ধরো গ্ল্যান্ড, ধরো এই সেলটার মধ্যে ধরে নাও সিক্রেটরি প্রোডাক্ট প্রচুর পরিমাণে সিনথেসিস হয়ে গেছে, তো প্রচুর প্রোডাক্ট জমে গেছে, এই সেলটা কিন্তু এই সেল লেয়ার থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে যাবে, এখান থেকে পুরো সেলটাই বিচ্ছিন্ন হয়ে যাবে, এবং বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর তার প্রোডাক্ট কিন্তু এই সেল থেকে বাইরে চলে আসবে। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে কিন্তু পুরো সেলটাই নষ্ট হয়ে গেল। আবার তিনটের পার্থক্য বুঝিয়ে দিই। অ্যাপোক্রাইন মানে এপিক্যাল পোর্শনটা নষ্ট হয়ে গেল, এপিক্যাল পোর্শন থেকে প্রোডাক্ট রিলিজ হলো। মেরোক্রাইন মানে সেলটার কোনো অংশ কোনো নষ্ট হলো না, একদম সেল মেমব্রেনের মাধ্যমে ডিফিউশন প্রসেসে মেটেরিয়ালটা বাইরে চলে গেল, সেলটার না এপিক্যাল পোর্শন নষ্ট হলো না পুরোটা নষ্ট হলো, কিচ্ছু হলো না, একদম ইনট্যাক্ট রয়ে গেল। হলোক্রাইনে পুরো সেলটাই কিন্তু ওই লেয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, ডিসইন্টিগ্রেশন হয়ে গেল, ডিসইন্টিগ্রেট হওয়ার ফলে সেই সেলটার প্রোডাক্ট কিন্তু বাইরে বেরিয়ে গেল। তার মানে এখানে কিন্তু সেলটার কমপ্লিট ডিস্ট্রাকশন হয়ে গেল, সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেল ওই সেলটা, তার জায়গায় আবার নতুন গজিয়ে যাবে, কারণ এপিথেলিয়াল সেল তো র্যাপিডলি ডিভাইডিং সেল। এর এক্সাম্পল কী হবে? সিবেশিয়াস গ্ল্যান্ড। সিবেশিয়াস গ্ল্যান্ড। বোঝা গেছে? তাহলে গ্ল্যান্ডের ইন্ডিভিজুয়াল সেল থেকে তার প্রোডাক্ট কীভাবে বাইরে আসছে তার উপর বেস করে অ্যাপোক্রাইন, মেরোক্রাইন, হলোক্রাইন। স্ক্রিনশট নিয়ে নাও, আমি মুছে নেক্সট টাইপে আসছি। ওকে, এবারে দেখব যে এক্সোক্রাইন গ্ল্যান্ডের টাইপস অফ এক্সোক্রাইন গ্ল্যান্ড বেসড অন দেয়ার ডাক্ট বা শেপ অফ ডাক্ট। গ্রন্থির যে নালী, সেই নালীটার শেপ কীরকম তার ওপর বেস করে কয়েকটা ভাগে ভাগ করা যায়। এটা খুব একটা পরীক্ষাতে আসে না, জাস্ট বলে রাখি এমনি। একটা হচ্ছে টিউবিউলার, একটা হচ্ছে অ্যালভিওলার, আর একটা হচ্ছে টিউবিউলো অ্যালভিওলার। সিক্রেটারি ডাক্ট, সিক্রেটারি ইউনিটটা কীরকম, মানে যে অংশটা ক্ষরণ করে সেই অংশটা দেখতে কীরকম তার উপরে, ডাক্টকে দেখতে কীরকম তার উপরে না, কারণ ডাক্টকে দেখতে কীরকম তার উপর বেস করে আবার এদের ভাগ আছে, সিম্পল আর কম্পাউন্ড। তো গ্ল্যান্ডে যে অংশটা ক্ষরণ করে সেই অংশটা দেখতে কীরকম তার উপর বেস করে টিউবিউলার, টিউবের মতো, নালীর মতো, অ্যালভিওলার বা অ্যাসিনার বা স্যাকিউলার মানে থলির মতো হবে, আর টিউবিউলার অ্যালভিওলার মানে টিউবও থাকবে আবার স্ফীত অংশও থাকবে। তো টিউবিউলার মানে ব্যাপারটা কীরকম দেখতে হবে, এরকম। এই ধরো বাইরের এপিথেলিয়াল লেয়ারটা, এটা ধরো গ্ল্যান্ডটা, তো টিউবিউলার মানে এরকম একদম টিউবের মতো দেখতে, নালীর মতো দেখতে। এই সেলগুলোই ক্ষরণ করবে, ক্ষরিত পদার্থ এর মাধ্যমে বাইরে চলে যাবে।
টিউবিউলার। এবার এই টিউবিউলার আবার সিম্পল হতে পারে, এই টিউবিউলার আবার সিম্পল হতে পারে, আবার কম্পাউন্ড হতে পারে। সিম্পল টিউবিউলার, কম্পাউন্ড টিউবিউলার, এটা হচ্ছে সিম্পল টিউবিউলার। এক্ষেত্রে কিন্তু এই টিউবটার আর কোনো ব্রাঞ্চিং হয়নি। কম্পাউন্ড টিউবিউলারে আমরা দেখব এই টিউবটার ব্রাঞ্চিং হয়েছে। এই টিউবটার ব্রাঞ্চিং হয়েছে মানে কেমন দেখতে হবে, এরকম হবে। ধরো এই ব্রাঞ্চ হয়েছে, ব্রাঞ্চ হয়ে সেখান থেকে আবার এরকম টিউব তৈরি হয়েছে, আবার এই একটা ব্রাঞ্চ, তার আবার এরকম টিউব তৈরি হয়েছে, আবার এই ব্রাঞ্চ। বোঝা যাচ্ছে? তাহলে এটা হচ্ছে কম্পাউন্ড টিউবিউলার। সিম্পল টিউবিউলারের মধ্যে আবার টিউবিউলারের মধ্যে সিম্পল টিউবিউলার এটা, আবার সিম্পল কয়েলড টিউবিউলার হতে পারে। ধরো এরকম, কয়েলড টিউবিউলার মানে টিউব কিন্তু টিউবটার কয়েলিং হয়েছে, ঠিক আছে? আচ্ছা, অ্যালভিওলার মানে কেমন হবে? অ্যালভিওলার মানে এইরকম দেখতে। এই হচ্ছে টিউবটা, মানে হচ্ছে ক্ষরণ নালীটা, ডাক্টটা, সরি ডাক্ট, টিউব বলা ঠিক না। আর এই যে রিজিয়নটা, এই রিজিয়নের সেলগুলো হচ্ছে সিক্রেটরি ইন নেচার। এই রিজিয়নটার সেলগুলো কিন্তু ক্ষরণ করবে ক্ষরিত পদার্থ, এই ডাক্টের মাধ্যমে বাইরে আসবে। তাহলে এই সিক্রেটরি ইউনিটটা দেখতে অ্যালভিওলাসের মতো না? ফুসফুসের মধ্যে যে অ্যালভিওলাই থাকে থলির মতো, এক্ষেত্রে কিন্তু এই সেলগুলোই কিন্তু সিক্রেট করছে, এই সেলগুলো। ফলে পুরো ব্যাপারটা টিউবের মতো। তাহলে টিউবিউলার আর স্যাকিউলারের পার্থক্য বুঝলে? স্যাকিউলার বা অ্যালভিওলার বা অ্যাসিনার, অ্যাসিনারটা একটু অন্যরকম হয়। অ্যালভিওলার আর অ্যাসিনারের মধ্যে পার্থক্যটা কি? অ্যাসিনারের ক্ষেত্রে ব্যাপারটা এরকম হয়, এই ধরো ডাক্টের সেলগুলো, সিক্রেটারি ইউনিটের যে সেলগুলো এরকম ধরনের। বোঝা যাচ্ছে? এর ভেতরে অনেকটা স্পেস, এর কিন্তু ভেতরের স্পেসটা কিন্তু কম, সেলগুলো বিভিন্ন সাইজের হয়ে গেছে তার ফলে। তাহলে এটাকে আমরা বলবো অ্যালভিওলার, ভেতরে অনেকখানি স্পেস, একে আমরা বলবো অ্যাসিনার। তো অ্যালভিওলার বা অ্যাসিনার বা স্যাকিউলার, অ্যালভিওলার স্যাকিউলার মানে স্যাকের মতো বা থলির মতো, আর অ্যাসিনার মানে স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট হয়। তো এটাকে একটা পার্টের মধ্যেই ফেলা হয় যেহেতু গোল টাইপের হয়। আর টিউবিউলো অ্যালভিওলার মানে এটা হচ্ছে এরকম, টিউবিউলো অ্যালভিওলার। তাহলে এর টিউব রিজিয়নের সেলগুলোও কিন্তু সিক্রেটারি ইন নেচার, এই রিজিয়নের সেলগুলোও কিন্তু সিক্রেটারি ইন নেচার। তিনটের পার্থক্য বোঝো? এটার নাম টিউবিউলার, পুরো টিউবের মতো দেখতে, এবং এই সেলগুলো ক্ষরণ করছে। এটার নাম অ্যালভিওলার, এই রিজিয়নটার সেলগুলো কিন্তু ক্ষরণ করছে, এটা কিন্তু ডাক্ট তৈরি করেছে। টিউবিউলো অ্যালভিওলার মানে এর মধ্যে টিউব রিজিয়নও আছে, অ্যালভিওলাসের মতো রিজিয়নও আছে, এবং প্রত্যেকটা অঞ্চলের সেলগুলো কিন্তু সিক্রেটারি ইন নেচার। আমি কি বললাম, কিসের ওপর বেস করে? এই টাইপটা হচ্ছে বেস করে, বেসড অন স্ট্রাকচার অফ সিক্রেটারি ইউনিট। তাহলে যে অংশটা ক্ষরণ করছে সেই অংশ দেখতে কিরকম তার ওপর। এর ক্ষেত্রে দেখতে টিউবের মতো তাই টিউবিউলার, এর ক্ষেত্রে দেখতে অ্যালভিওলাসের মতো তাই অ্যালভিওলার, এর ক্ষেত্রে টিউব এবং অ্যালভিওলাস দুরকমই আছে তাই এর নাম টিউবিউলো অ্যালভিওলার। প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু সিম্পল হয় এবং কম্পাউন্ড হয়। সিম্পল মানে এটাই ধরো সিম্পল, কম্পাউন্ডে কেমন হবে? কম্পাউন্ডে হবে এই যে ডাক্ট নামছে তার আবার ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চের গিয়ে এরকম। বোঝা যাচ্ছে? এই আবার এইটা আসছে এর ব্রাঞ্চ, তার মধ্যে আবার এরকম, এই বোঝা যাচ্ছে? তাহলে এটা সিম্পল, এটা কম্পাউন্ড। এর ক্ষেত্রেও সেম এরকম প্রত্যেকটা ব্রাঞ্চ হবে। ব্রাঞ্চ মানে মেইন যে ডাক্ট, সেই ডাক্টের ব্রাঞ্চ হবে, সেই ব্রাঞ্চ থেকে আবার ব্রাঞ্চ বেরিয়ে তার মধ্যে আবার অ্যালভিওলাসের মতো স্ট্রাকচার হবে। তাহলে এটা হচ্ছে
টাইপস অফ গ্ল্যান্ড বেসড অন দ্য স্ট্রাকচার অফ সিক্রেটারি ইউনিট। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমাদের গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল টিস্যু। গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল টিস্যু সম্বন্ধে এর বাইরে আর সেরকম কিছু জানার প্রয়োজন নেই। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমরা নেক্সট ভিডিওতে কানেকটিভ টিস্যু নিয়ে ফিরে আসবো।